সাগররুনি হত্যা মামলা তদন্ত শেষ করতে 6 মাস সময় বেঁধে দিল হাইকোর্ট। নথি পুড়ে যাওয়া নিয়ে রাষ্ট্র ও বাদীপক্ষের পাল্টাপাল্টি বক্তব্য। অবশেষে আদালত বিচার বিবেচনা করে 6 মাস সময় মঞ্জুর করেছেন। আমরা আশা করব এই সময়ের মধ্যে তদন্তকারী কর্মকর্তাগণ আদালতে তার তদন্ত রিপোর্ট দায়ের করবেন। তুচ্ছ ঘটনায় আবারও সংঘর্ষে জড়ালো ঢাকা ও সিটি কলেজের শিক্ষার্থীরা। সায়েন্স ল্যাব ও আশপাশের এলাকায় ধাওয়া পাল্টা ধাওয়া, আহত কয়েকজন। ঐকমত্য কমিশনের সাথে তৃতীয় দফায় বিএনপির সংলাপ গুরুত্ব পাচ্ছে প্রশাসন, সংবিধান ও দুদক ইস্যু, জানিয়েছে প্রতিনিধি দল। রাষ্ট্র পরিচালনার মূলনীতি যেগুলো আছে সেইগুলোর যদি সমস্ত কিছু ফান্ডামেন্টাল রাইটস সেকশনে শিফট করা হয় তাহলে এটা রাষ্ট্র এগুলো এনশিওর করতে বাধ্য থাকবে। জাতীয় নাগরিক পার্টিতে অন্তর্দ্বন্দ্ব বা কোন্দল নেই দাবি নেতাদের। দৃষ্টিভঙ্গিতে ভিন্নতা থাকলেও জাতীয় ইস্যুতে ঐক্যবদ্ধ থাকার দাবি। নকশা বহির্ভূত ভবন ভাঙতে রাজুকের অভিযান। কলাবাগানের গুড়িয়ে দেয়া হচ্ছে নির্মাণাধীন বহুতল ভবন। পোপ ফ্রান্সিসের মৃত্যুতে দেশে দেশে ক্যাথলিকদের শোক। চলছে শেষকৃত্যের প্রস্তুতি। যোগ দেবেন ট্রাম্প সহ বিশ্ব নেতাদের অনেকেই। আমন্ত্রণ দুপুরে বাংলাদেশে আপনাদের সঙ্গে আছি আমি ইশরাত জাহান। এতক্ষণ শিরোনাম দেখছিলেন। রাজধানীর ঢাকা কলেজ ও সিটি কলেজের শিক্ষার্থীদের মধ্যে আবারও সংঘর্ষের ঘটনা ঘটেছে। সেখানে রয়েছেন আমাদের সহকর্মী শামীম রেজা। তার কাছ থেকে সেখানকার খবরাখবর জানবো। আমরা দেখতে পাচ্ছি দর্শক, দুটি কলেজের মধ্যে সংঘর্ষ, শিক্ষার্থীদের দেখতে পাচ্ছি। শামীম, আপনি সেখানকার সার্বিক অবস্থা জানাবেন এবং কেন এই ঘটনা ঘটলো, সংঘর্ষের কারণ কি? এই মুহূর্তে আসলে দেখতেই পাচ্ছেন, আমাদের দর্শকরাও দেখতে পাচ্ছে যে সিটি কলেজ এবং ঢাকা কলেজের মধ্যে আসলে এই মুহূর্তে সরাসরি সংঘর্ষ চলছে। টিয়ার শেলও নিক্ষেপ করছে পুলিশ, তবে ঠিক টিয়ার শেল নাকি গ্রেনেড ঠিক বোঝা যাচ্ছে না, কারণ পুলিশ এবং শিক্ষার্থীরা আলাদা আলাদা পাশে থাকলেও হঠাৎই আসলে এই শব্দটা, পুলিশ এখন ঢাকা কলেজের শিক্ষার্থীদের উপর লাঠিচার্জ করছে, যেহেতু ঢাকা কলেজ থেকে বোমার শব্দ, যে বোমা ককটেল বিস্ফোরণ হচ্ছে দেখা যাচ্ছে। বেশ কয়েকটি ককটেল বিস্ফোরণ হচ্ছে এই মুহূর্তে। পুলিশ কোনো ধরনের টিয়ার শেল ব্যবহার করে নাই। ঢাকা কলেজের শিক্ষার্থীরাই প্রথমে আসলে ঢাকা সিটি কলেজের ক্যাম্পাসে এসে এই মুহূর্তে হামলা করে এবং এই সময়ই আসলে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ তৈরি হয়। সেই সংঘর্ষ আসলে খুব বেশি সময় এগোয়নি, তারপরও 5 মিনিটের মতো পক্ষ বিপক্ষ ইট পাটকেল ছুটতে থাকে। এখনও আসলে চলছে। এই মুহূর্তে সিটি কলেজের শিক্ষার্থীরা তাদের ক্যাম্পাসের মধ্যে ঢুকে গেছে এবং পুলিশ চেষ্টা করছে আসলে শিক্ষার্থীদেরকে নিবৃত্ত করার। তবে দুই পাশ থেকে আসলে এত পরিমাণ ইট পাটকেল ছোড়াছড়ি চলছে যে এখানে গণমাধ্যম কর্মী পুলিশ দাঁড়ানোটা বেশ চ্যালেঞ্জিং। আমরা যদি একটু গতকালের ঘটনা থেকেই যদি একটু বলি, গতকাল আসলে ঢাকা কলেজের ড্রেস পরিহিত এক শিক্ষার্থী ঢাকা সিটি কলেজের এদিকে আসলেই সেই শিক্ষার্থী হেনস্থার শিকার হয়। এরকম ধরনের একটা অভিযোগ নিয়েই আসলে আজ সকাল 11:30টার পরে ঢাকা কলেজের শিক্ষার্থীরা ঢাকা সিটি কলেজে ক্যাম্পাসে হামলা চালায়। তারপর থেকেই আসলে পরিস্থিতি উত্তপ্ত। পরিস্থিতি কিছু সময় পরপরই আসলে পরিবর্তিত হচ্ছে।
তবে মাঝখানের যে সময়টা, সেই সময় আসলে ঢাকা কলেজের শিক্ষার্থীদেরকে পুলিশ বুঝিয়ে ক্যাম্পাসে ফেরাতে পারে। তবে ঢাকা সিটি কলেজের শিক্ষার্থীদেরকে কোনোভাবেই বুঝিয়ে আসলে ক্যাম্পাসে ফেরানো যাচ্ছে না। তাদেরকে কোনোভাবে ক্যাম্পাসে ফেরানো গেলেও তারা আবারও ক্যাম্পাস থেকে হুটহাট করে বের হয়ে এসে পুলিশের উপরে আসলে ইট পাটকেল ছুটছে এবং এটা দিয়েই আসলে পরিস্থিতি উত্তপ্ত হচ্ছে। এরকম ধারাবাহিকভাবে আসলে ক্যাম্পাসের ভেতর থেকে এখন পর্যন্ত তারা 7 থেকে 8 বার দফায় দফায় বের হয়ে এসেছেন এবং ইট পাটকেল লাঠিসোঁটা নিয়ে আসলে পুলিশের উপর, যানবাহনের উপর হামলা চালিয়েছে। তবে পুলিশের পক্ষ থেকে তারা বারবারই বলছেন যে 2 কলেজের শিক্ষার্থীরা যাতে কোনো ধরনের সংঘর্ষে না জড়ান, সেই প্রচেষ্টায় তারা অব্যাহত রাখছেন। পুলিশ এখনও অবশ্য তাদের বোঝানোর চেষ্টা করছে, তবে কোনোভাবেই কোনো পক্ষকেই যেন তারা বোঝাতে পারছেন না। তবে এই মুহূর্তে ঢাকা কলেজ কিছুক্ষণ আগে আসলে তাদের ক্যাম্পাস ফটকে এসে হামলা চালিয়ে ক্যাম্পাস ফটকে এসে হামলা চালিয়ে আবার পুলিশ তাদেরকে পিছিয়ে দিলে তারা আসলে পিছিয়ে গেছে। এ সময় আমরা বেশ কিছু বিস্ফোরণের শব্দ শুনি। তবে সেই বিস্ফোরণের শব্দটা আসলে কিসের সেটা আমরা ঠিক এক্সাক্ট জানি না। তবে আশপাশের পরিস্থিতি এখন বেশ থমথমে। তবে এই ঘটনার আগে ঢাকা সিটি কলেজের শিক্ষার্থীরা ক্যাম্পাস থেকে বের হয়ে ভিআইপি পরিবহনের একটি গাড়ি আটকে ভাঙচুর করে। পুরো গাড়ি সে সময় তারা ভেঙে দেয়, গাড়ির গ্লাস থেকে শুরু করে সামনের গ্লাস সব কিছু আসলে তখনই ভেঙে দেয় এবং গাড়ির যাত্রীরাও এ সময় বেশ হতাহত হয় এমনটাই বলছেন। এবং এই মুহূর্তে আসলে ঢাকা কলেজ এবং ঢাকা সিটি কলেজের মধ্যে পাল্টাপাল্টি যে সংঘর্ষের ঘটনাটা হয়েছে, এই ঘটনায়ও বেশ কিছু শিক্ষার্থী আহত হয়েছেন এমনটাই আমরা জানতে পেরেছি। এবং এর আগেও শুধু শিক্ষার্থী নয়, ঢাকা সিটি কলেজের বেশ কয়েকজন শিক্ষকও আহত হয়েছেন। এবং ঢাকা সিটি কলেজের শিক্ষকদেরকে আমরা সেই শুরু থেকেই দেখেছি যে তারা আসলে তাদের শিক্ষার্থীদেরকে নিবৃত্ত করার চেষ্টা করছেন, কিন্তু সেইটা আসলে কোনোভাবেই তারা সফল হচ্ছেন না। বুঝিয়ে তারা কোনোভাবে ভেতরে প্রবেশ করালেই আবার আসলে সংঘর্ষের সূত্রপাত হচ্ছে। তবে সর্বশেষ পরিস্থিতি আসলে কিছুক্ষণ আগে আসলে ঢাকা কলেজ থেকে বড় একটা শোডাউন নিয়ে ঢাকা কলেজের শিক্ষার্থীরাই আসলে ঢাকা সিটি কলেজের দিকে এগিয়ে আসেন। এ সময় পুলিশও প্রতিহত করার চেষ্টা করে, কিন্তু একটা পর্যায়ে পুলিশি ব্যারিকেড আসলে তারা ভেঙে পুলিশকে টপকেই আসলে তারা ঢাকা সিটি কলেজ ক্যাম্পাসে এসে হামলা চালায় এবং তারা গেট অবধি চলে আসে। এ সময় অবশ্য ঢাকা সিটি কলেজের আমরা দেখছিলাম ঢাকা কলেজ এবং সিটি কলেজের শিক্ষার্থীদের মধ্যে যে সংঘর্ষের ঘটনা এবং সামনেও ঘটতে পারে, পরিস্থিতি এখনো থমথমে আমরা দেখছিলাম। সামনে পরবর্তী খবরাখবর আপনার মাধ্যমে আমরা জেনে নেব, দর্শকদের জানাবো সেই বিষয়ে। পরের খবরে চলে যাচ্ছি। ডিবি অফিসে সাগর রুনি হত্যা মামলার কোনো নথি পড়েনি। অনেক পুরাতন মামলার ডকুমেন্টস ছড়িয়ে ছিটিয়ে আছে বলে জানিয়েছেন অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল মোহাম্মদ আরশাদুর রৌফ। সাগর রুনি হত্যা মামলার তদন্ত শেষ করতে পিবিআইকে 6 মাস সময় বেঁধে দিয়েছে হাইকোর্ট। এদিকে ভুল বোঝাবুঝিতে ডিবিতে থাকা মামলার নথি আগুনে পুড়ে যাওয়ার কথা হাইকোর্টকে জানিয়েছিল রাষ্ট্রপক্ষ, এমনটাই জানিয়েছে পিবিআই। মামলার তদন্ত সংস্থা পিবিআই জানিয়েছে মামলার নথি আগুনে পড়েনি, খুঁজে পাওয়া যাচ্ছে না। গত 23 অক্টোবর আদালতের নির্দেশে এই মামলা তদন্তে পিবিআই প্রধানকে আহ্বায়ক করে 4 সদস্যের উচ্চ পর্যায়ের টাস্ক ফোর্স কমিটি গঠন করা হয়। সাগর রুনি হত্যা মামলার তদন্ত প্রতিবেদন দাখিলের জন্য এ পর্যন্ত 113 বার সময় বাড়ানো হয়েছে। পরবর্তী শুনানির জন্য 15 অক্টোবর দিন ধার্য রয়েছে। 2012 সালের 11 ফেব্রুয়ারি রাতে রাজধানীর পশ্চিম রাজাবাজারে ভাড়া বাসায় নির্মমভাবে খুন হয় এই সাংবাদিক। রাষ্ট্রপক্ষ 9 মাস সময় চেয়েছিল, আমরা 3 মাস সময়ের কথা বলেছিলাম। অবশেষে আদালত বিচার বিবেচনা করে 6 মাস সময় মঞ্জুর করেছেন এবং পরবর্তীতে 22 অক্টোবর 2025-এ পরবর্তী আদেশের জন্য আদালতে আসবে। আমরা আশা করব এই সময়ের মধ্যে কিংবা তার আগেই যদি তদন্ত কমপ্লিট হয়ে যায়, তাহলে তদন্তকারী কর্মকর্তাগণ আদালতে তার তদন্ত রিপোর্ট দায়ের করবেন। আমি যেটা বলেছিলাম কোর্টে পুরানো বলতে বুঝিয়েছি আমি, নট পুরানো, এটা পুরাতন।
পুরাতন মামলা এটাতে এটা ইনভেস্টিগেশন করতে একটু সময় লাগবে, কারণ এখন এই অনেক অফিসারকে জায়গায় ট্রান্সফার হয়ে গেছে, অনেকে হয়তো বা চাকরিতে নেই, এটা ইয়েতে আছে, তো তাদের সাথে কথা বলতে হচ্ছে, তখনকার জিনিস বের করতে হচ্ছে, দেখতে হচ্ছে, অনেক কিছু করতে হচ্ছে, সেই জন্য এটা সময়ের দরকার ছিল। দর্শক, এ বিষয়ে আরো জানবো আমার সহকর্মী আরিফুর রহমান সবুজ সেই খবর রাখছেন। সবুজ, স্পর্শকাতর এই মামলার নথি নিয়ে পাল্টাপাল্টি বক্তব্য আমরা শুনেছি, সেই বক্তব্যের পর নতুন কোনো তথ্য পাওয়া গেল কিনা? এখানে মূলত বলা যায় যে 14 বছর আগের যে মামলা, 14 বছর মামলার আগের মামলা হওয়ার কারণে সেটি প্রথমে তদন্ত করেছিল গোয়েন্দা পুলিশ, তারপরে সেটি র্যাবের কাছে আসে এবং এখন বর্তমানে একটি টাস্কফোর্সের মাধ্যমে এই তদন্ত কাজটি এগিয়ে চলছে, যেটির নেতৃত্ব দিচ্ছে মূলত পিবিআই। এবং পিবিআই যেটি বলার চেষ্টা করছে যে এর আগের যে তদন্ত কাজ যে সংস্থাটি করেছিল, মূলত তারা তদন্ত সংস্থা নয়, তারপরও কিভাবে এই তদন্ত কাজটি তারা 9 মাস ধরে করেছে এবং একই জায়গায় আটকে আছে, সেই জায়গা থেকে তারা বলছেন যে এখন 2 মাস আগে যে তদন্ত কাজটি তারা শুরু করেছেন একেবারে নতুন করে শুরু করতে হয়েছে এবং পুরনো অনেক নথিপত্র তাদেরকে এক জায়গায় করতে হয়েছে। ডিবিতে কিছু নথিপত্র ছিল, সেই নথিপত্রগুলো তাদের সংগ্রহ করতে হচ্ছে, এর পাশাপাশি র্যাবের কাছে যেই নথিপত্রগুলো ছিল সেই নথিপত্রগুলো তাদেরকে সংগ্রহ করতে হচ্ছে। কাজটি অনেক সময় সাপেক্ষ ব্যাপার, এই কারণে মূলত তারা 9 মাসের সময় চেয়েছিলেন, সেই জায়গায় আদালত 6 মাসের সময় দিয়েছেন। এবং এটি বাদীপক্ষ থেকে যেটি বলা হয়েছে যে বাদীপক্ষ যেটি বলছে যে অনেক নথিপত্রে আসলে ডিসঅ্যাপিয়ার হয়ে গেছে, খুঁজে পাওয়া যাচ্ছে না, সেই জায়গায় রাষ্ট্রপক্ষ আবার বলছে যে কোনো নথি হারায়নি, কোথাও না কোথাও আছে। সেই জায়গাগুলো নিয়ে আসলে বাইরে জনমনে যা মামলার যে বাদী তাদের মনে এক ধরনের শঙ্কা তৈরি হয়েছে যে মামলাটি আসলে গত 14 বছরে বা গত 9 বছরে র্যাবের কাছে যেভাবে ন্যূনতম অগ্রগতি হয়নি, 113 বার তদন্ত প্রতিবেদন পেছানোর সময় বাড়ানো হয়েছে, সেই দিকেই আবার ধাবিত হচ্ছে কিনা। তবে রাষ্ট্রপক্ষ সেটি পরিষ্কার করেছেন যে খুব সংগঠিতভাবেই, খুব সুশৃঙ্খলভাবেই এই মামলাটির তদন্ত কাজে এগিয়ে চলছে, খুব দ্রুতই তারা অর্থাৎ নির্ধারিত যে সময় 6 মাসের সময় চেয়েছেন সেই সময়ের মধ্যে তদন্ত প্রতিবেদন জমা দিতে পারবেন। ধন্যবাদ আপনাকে সবুজ। পরবর্তী কোনো আপডেট পেলে অবশ্যই দর্শকদের জানিয়ে দেব আমরা। রাজধানীর নতুন বাজারে সড়কের উপরে ময়লা আবর্জনা ফেলে সড়ক বন্ধ করে দিয়েছে পরিচ্ছন্নতা কর্মীরা। এই বিষয়ে আরো খবর জানবো আমার সহকর্মী রাব্বি সিদ্দিকের কাছ থেকে। রাব্বি, সড়ক অবরোধের ব্যাপারে জানছিলাম আমরা, এখন তো মনে হয় যান চলাচল শুরু হয়েছে, যানজটের কি অবস্থা দেখছেন? দীর্ঘ যানজটের একটা খবর পাওয়া গিয়েছিল, সড়কের কি অবস্থা দেখছেন? ইসরাত, যান চলাচল শুরু হয়েছে, এখনো কিন্তু সড়কে ময়লা পড়ে আছে। মূলত যে ঘটনা এখানে এসে আমরা জানতে পারলাম যে ময়লা রাখার যে নির্দিষ্ট স্থান, যে বাসাবাড়ির যে ময়লাগুলো ভ্যানালারা যারা ময়লাগুলো নিয়ে, এই ময়লাগুলো তো এখানে একটি নির্দিষ্ট জায়গায় রাখা হয়, সেই নির্দিষ্ট জায়গাটি বন্ধ থাকাতে আসলে এই সেই ময়লাগুলো ডাস্টবিনে না বন্ধ থাকায় তারা এই সড়কে ফেলে চলে যান। মানে তারা আর সময় দেয়নি এটি কখন খোলা হবে, আর প্রচন্ড রোদ, তারা আসলে ময়লা আনা নেওয়ার সঙ্গে যারা আছেন তারা বলছেন যে তাদের কিছু করার ছিল না, যেহেতু এই ভাগাড়টি বন্ধ ছিল তাই তারা এই ময়লাগুলো তারা রাস্তায় ফেলে রেখে চলে গেছে। পরে সিটি কর্পোরেশন কর্তৃপক্ষ সেই সাথে ট্রাফিক পুলিশ তারা এই ময়লাগুলো তাৎক্ষণিকভাবে সরানোর চেষ্টার কাজটি করে যাচ্ছেন এবং আমরা দেখতে পাচ্ছি যে রাস্তায় যান চলাচল এখন অনেকটাই স্বাভাবিক হয়েছে এবং দুপাশে যত ময়লা আবর্জনা আছে সবগুলো যেন দ্রুতই এখান থেকে সরানো হয় সেই চেষ্টা কিন্তু করছেন সিটি কর্পোরেশনের যারা পরিচ্ছন্নতা কর্মী আছেন, তারা সেই চেষ্টা চালিয়ে যাচ্ছেন। ঝামেলা যেখানে হয়েছে যে এই যে ভাগাড়টি, যেই ভাগাড়ে ময়লাগুলো রাখা হয় এবং এখান থেকে ময়লাগুলো বিভিন্ন জায়গায় ময়লাগুলো ঢাকার দুটি পয়েন্ট, উত্তরের পয়েন্ট এবং দক্ষিণের যে পয়েন্ট, যেহেতু এটি উত্তর সিটি কর্পোরেশন, এই উত্তর সিটি কর্পোরেশনের ময়লাগুলো গাবতলী যে আমিনবাজার সেখানে নিয়ে যাওয়া হয়, সেই জায়গাটি বন্ধ থাকাতে কিন্তু এই ময়লাগুলো ক্ষোভ বলি বা রাগ বলি বা মানে নানান যুক্তি দেখিয়ে যারা ভ্যান সার্ভিসের যারা চালক আছেন, ময়লা যারা বাসাবাড়ি থেকে নিয়ে থাকেন, তারা সেই ময়লাগুলো কিন্তু এই সড়কের মাঝখানে ফেলে রেখে চলে যায় এবং এতে করে ভোগান্তি বাড়ে, যানজট কিন্তু লেগেই আছে। ধন্যবাদ আপনাকে রাব্বি।
সংবিধান, দুদক ও জনপ্রশাসন সংক্রান্ত সংস্কার সুপারিশ নিয়ে তৃতীয় দিনের মতো ঐকমত্য কমিশনের সাথে বৈঠক করেছে বিএনপি। জাতীয় সংসদ ভবনের এলডি হলে বেলা 11টার পর বৈঠকটি শুরু হয়। এতে অংশ নেন ঐকমত্য কমিশনের সহসভাপতি আলী রিয়াজ সহ অন্য সদস্যরা। বিএনপির প্রতিনিধি দলের নেতৃত্ব দেন স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ। বৈঠক শেষে তিনি বলেন, ধর্মনিরপেক্ষতা, বিলুপ্ত সাম্য ও মানবিক মর্যাদা এবং সামাজিক ন্যায় বিচার আনার ক্ষেত্রে একমত বিএনপি। তিনি দাবি করেন, ঐকমত্য কমিশনের বেশিরভাগ সুপারিশে সমর্থন দিয়েছে বিএনপি। জানায়, প্রধান বিচারপতি নিয়োগ আইন ও মন্ত্রিপরিষদে প্রধানমন্ত্রীর কর্তৃত্ব কমানো নিয়ে আপত্তি আছে তাদের। ইন্টারনেট প্রাপ্তির ন্যায়সঙ্গত অধিকার, সকল নাগরিকের জরুরি চিকিৎসা প্রাপ্তির অধিকার, ভোক্তা সুরক্ষা অধিকার, ন্যূনতম ন্যায্য মজুরি অধিকার ইত্যাদি এগুলো বিবেচনা করা যায় কিনা ফান্ডামেন্টাল রাইটসে। আমরা বললাম যে এটা আমরা পরীক্ষা করে দেখব। তবে ইন্টারনেটের ক্ষেত্রে তো একটা জাতীয় ঐক্যমত্য সৃষ্টি হয়েছে যে এটা এনশিওর করতে হবে রাষ্ট্রকে অ্যাজ ফান্ডামেন্টাল রাইটস। এখানে মজার বিষয় হচ্ছে যে এটা অলরেডি এনশিওর্ড, শুধু রাষ্ট্রের কাজ হবে এটা যেন বন্ধ না করা। তো সুতরাং এটা একটা অলরেডি ইনক্লুড হয়ে গেছে বলা যায়। আর নির্বাহী বিভাগের মধ্যে আপনাদের যেটা ইন্টারেস্টিং বিষয়, আর 2-3 মিনিট নেই। জামায়াতে ইসলামের নিবন্ধন নিষ্পত্তির সাথে দলীয় প্রতীক দাঁড়িপাল্লা ইস্যুও নিষ্পত্তি হবে আশা করছেন দলটির আইনজীবী শিশির মনির। সকালে হাইকোর্টে জামায়াত নেতা এটিএম আজহারের শুনানি শেষে কথা জানান তিনি। এ সময়ে জামায়াতের নিবন্ধনের মামলাটি 3 দিন শুনানি হয়েছে উল্লেখ করে মামলাটি আরও 1-2 বার শুনানির প্রয়োজনীয়তা রয়েছে বলেও জানান তিনি। বুধবার থেকে প্রধান বিচারপতি ছুটিতে দেশের বাইরে থাকবেন। ছুটি শেষে দেশে ফেরার পর নিবন্ধন মামলার বাকি শুনানি হবে। শুনানি শেষে জামায়াতের নিবন্ধন মামলার আদেশ নিজেদের পক্ষে আসবে বলেও আশা করেন তিনি। নিবন্ধনের মামলাটি আদালতে 3 দিন শুনানি হয়েছে। পার্ট হার্ড ম্যাটার বা আংশিক শ্রুত বলা হয়েছে। এটি আরও 1 বার বা 2 বার শুনানি হওয়ার প্রয়োজনীয়তা রয়েছে। তো আগামীকালকে থেকে মাননীয় প্রধান বিচারপতি দেশের বাইরে থাকবেন। উনি আসার পরেই আমরা নিবন্ধনের মামলাটির বাকির যে আংশিক অংশটুকু বাকি আছে সেটা শুনানি হবে এবং শুনানি শেষে আমরা এটাও প্রত্যাশা করি যে নিবন্ধনের মামলাও আমরা ভালো ফলাফল পাবো ইনশাআল্লাহ। মানবতা বিরোধী অপরাধের মামলায় জামায়াত নেতা এটিএম আজহারুল ইসলামের মৃত্যুদণ্ডের রায়ের বিরুদ্ধে আপিল শুনানি পিছিয়েছে। আগামী 6 মে শুনানির দিন ধার্য করেছেন আপিল বিভাগ। সকালে প্রধান বিচারপতি ডক্টর সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বে 4 বিচারপতির আপিল বেঞ্চ এই আদেশ দেন। আদেশে বলা হয়, 6 মে আপিল বিভাগের পূর্ণাঙ্গ বেঞ্চে এ বিষয়ে শুনানি হবে। সেদিন আপিল বিভাগের কার্যতালিকায় মামলাটি শীর্ষে থাকবে। মামলার বিষয়ে জামায়াত নেতার আইনজীবী জানান, এই মামলার আইনি জটিল ব্যাখ্যার জন্যই আপিল বিভাগের পূর্ণাঙ্গ বেঞ্চে শুনানি হবে। এদিকে জামায়াতের সেক্রেটারি জেনারেল বলেন, এটিএম আজহারের মুক্তিতে দেরি হওয়ায় হতাশ নয়, তবে বিস্মিত হয়েছি। এত দেরি হওয়ায় জামায়াতে ইসলামীর নেতাকর্মীরা ব্যথিত। এই মামলার নিষ্পত্তি নিয়ে ভবিষ্যতে কোনো ধরনের কোনো প্রশ্ন যেন উত্থাপন করা না হয় এবং সঠিকভাবে আইনি ব্যাখ্যা বিশ্লেষণ করে যেন এই মামলাটি নিষ্পত্তি করা যায়, এই জন্যই পূর্ণাঙ্গ বেঞ্চে আগামী 6 তারিখে গুরুত্বের বিবেচনায় কজ লিস্টে প্রথম হিসেবে রেখে এই মামলার শুনানি করার সিদ্ধান্ত নিয়েছেন। সকলেই মুক্তি পেলেন, একটা লোক মুক্তি পেলেন না। এ জবাব, এ দায় শুধু আমাদের নয়, এদেশের জনগণের, সরকারের, প্রশাসনের। আর জুডিশিয়ারিতে যারা আছেন তারাও মানুষ, তাদেরও বিবেক আছে। সেদিকেই আমরা একটি রাজনৈতিক দলের কর্মী হিসেবে সকলের দৃষ্টি আকর্ষণ করতে পারি। নির্বাচনী মাঠে থাকলেও জামায়াতে ইসলামী নিবন্ধন ও প্রতীক নেই। আওয়ামী লীগ সরকারের আমলে বাতিল হওয়া নিবন্ধন ও প্রতীক আইনি লড়াই করেই ফিরে পেতে চায় দলটি। তবে এখনও আদালতে বিষয়টি নিষ্পন্ন না হওয়ায় এ নিয়ে ক্ষোভ জানিয়েছেন শীর্ষস্থানীয় নেতা ও আইনজীবীরা। তারা জানিয়েছেন, চলতি সপ্তাহে এ সংক্রান্ত 2টি মামলার শুনানি হতে পারে। শামীম রেজার রিপোর্টে বিস্তারিত। 6 মে 6 দফা দাবি নিয়ে 6 দফা মামলার শুনানি শেষ হয়েছে। 6 দফা দাবিতে 6 দফা মামলার শুনানি শেষ হয়েছে। 6 দফা দাবিতে 6 দফা মামলার শুনানি শেষ হয়েছে। 6 দফা দাবিতে 6 দফা মামলার শুনানি শেষ হয়েছে। 6 দফা দাবিতে 6 দফা মামলার শুনানি শেষ হয়েছে। 6 দফা দাবিতে 6 দফা মামলার শুনানি শেষ হয়েছে। 6 দফা দাবিতে 6 দফা মামলার শুনানি শেষ হয়েছে। 6 দফা দাবিতে 6 দফা মামলার শুনানি শেষ হয়েছে। 6 দফা দাবিতে 6 দফা মামলার শুনানি শেষ হয়েছে। 6 দফা দাবিতে 6 দফা মামলার শুনানি শেষ হয়েছে। 6 দফা দাবিতে 6 দফা মামলার শুনানি শেষ হয়েছে। 6 দফা দাবিতে 6 দফা মামলার শুনানি শেষ হয়েছে
জাতীয় নির্বাচন ডিসেম্বরে নাকি আগামী বছরের জুনে এ নিয়ে প্রশ্ন থাকলেও ভোটের প্রস্তুতিতে পিছিয়ে নেই জামাতে ইসলামী। এরই মধ্যে বেশিরভাগ আসনের সম্ভাব্য প্রার্থীদের নাম ঘোষণা করে প্রচার চালাচ্ছে দলটি। যদিও আওয়ামী লীগ সরকারের আমলে দলটির নিবন্ধন বাতিল হয়, সে সময় দলের নির্বাচনী প্রতীক দাড়িপাল্লাও হারায় দলটি। গণঅভ্যুত্থানে আওয়ামী লীগ সরকারের পতনের পর পরিস্থিতি পাল্টেছে। তবে ৮ মাসেও জামাতের নিবন্ধন ও প্রতীক ফিরে পাওয়ার আবেদনের সুরাহা হয়নি উচ্চ আদালতে। আমাদের রেজিস্ট্রেশনকে তারা বাতিল ঘোষণা করেছে। আসলে এটা কোনো কর্নার থেকে তাদেরকে বাধ্য করেছে এই কাজটা করতে। এটা জুলুম এবং অন্যায় করা হয়েছে, এটা ইনসাফের পরিপন্থী একটা কাজ তারা করেছে। তো সামনে শুনানি হলে আমরা আশাবাদী ইনশাল্লাহ আমাদের অধিকার ফিরে পাবো, আমাদের রেজিস্ট্রেশন পাওয়া যাবে, আমাদের প্রতীকও ফিরে আসবে। নিবন্ধন ও প্রতীকের বিষয়টি আইনগতভাবে সুরাহার ক্ষেত্রে দীর্ঘসূত্রতা কেন, জানালেন দলটির আইনজীবী শিশির মনির। জামাতের নিবন্ধন প্রক্রিয়ায় মামলাটি আংশিক শ্রুত হয়েছিল। আংশিক শ্রুত হয়েছিল যে বেঞ্চে, এই বেঞ্চের একজন মাননীয় বিচারপতি হঠাৎ করে অসুস্থ হয়ে পড়েন। তিনি প্রায় 1 মাস কোর্টে আসতে পারেননি। তারপরে আদালত আবার 1 মাসের জন্য বন্ধ হয়ে যায়। ফলে এটি শুনানি প্রায় শেষের দিকে ছিল। আমরা আশা করেছিলাম যে ভ্যাকেশনের আগেই জামাতের নিবন্ধন মামলাটি শেষ হয়ে যাবে, কিন্তু হঠাৎ করে অসুস্থ হয়ে যাওয়ার কারণে শেষ করা যায়নি। আপিল বিভাগে আইনি লড়াইয়ের মাধ্যমেই নিবন্ধন ও প্রতীক ফিরে পাবে জামাত, প্রত্যাশা তার। জামাতের এই রেজিস্ট্রেশনের সাথে একটি কথা অনেকের মধ্যেই কাজ করে, কনফিউশন, যে প্রতীক পাবে কিনা। একটি হলো রেজিস্ট্রেশন পাবে কিনা, আর একটি দাড়িপাল্লা প্রতীক পাবে কিনা। আমরা এরকম আইনি উদ্যোগ নিচ্ছি যে আইনি উদ্যোগের কারণে প্রতীকও পাওয়া যাবে, একই সাথে রেজিস্ট্রেশনও পাওয়া যাবে ইনশাআল্লাহ। এই ইস্যুতে উচ্চ আদালতের শুনানিতে কিছুটা বিলম্বিত হলেও কাঙ্ক্ষিত রায়ের ব্যাপারে আত্মবিশ্বাসী জামাতের নেতারা। শামীম রেজা, যমুনা নিউজ, ঢাকা। জাতীয় নাগরিক পার্টিতে নেই কোনো অন্তর্দ্বন্দ্ব। কিছু বিষয়ে ভিন্ন দৃষ্টিভঙ্গি থাকলেও জাতীয় ইস্যুতে এনসিপি নেতারা ঐক্যবদ্ধ বলে দাবি করেছেন সদস্য সচিব আক্তার হোসেন। তিনি বলেন, অনিয়ম করলে কেউ ছাড় পাবে না। অন্যদিকে যুগ্ম আহ্বায়ক সারোয়ার তুষার বলেছেন, 2-1 নেতা সমালোচনা করলেও সামরিক বাহিনীর সাথে কোনো দূরত্ব নেই তাদের। তবে রাজনীতিতে সামরিক হস্তক্ষেপের বিরোধী এনসিপির শীর্ষ 2 নেতাই। লামিয়া তিথির রিপোর্টে বিস্তারিত। গণ অভ্যুত্থানে নেতৃত্ব দেয়া ছাত্র নেতাদের নতুন দল জাতীয় নাগরিক পার্টি এনসিপি গঠনের 1.5 মাস পেরিয়েছে। এর মাঝে দলটির শীর্ষ নেতাদের মধ্যে উঠেছে অন্তদ্বন্দ্বের অভিযোগ। বিশেষ করে নীতি নির্ধারণী বিষয়ে দলীয় ফোরামে আলোচনা না করে রাষ্ট্রের গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠানের প্রধানদের সাথে আলোচনা করেছেন নেতাদের কেউ কেউ। আবার সেই বিষয়ে নিজেদের ফেসবুক পেজে পোস্টও করেছেন। সামাজিক যোগাযোগ মাধ্যমে একে অপরের সমালোচনাও করেছেন কয়েকজন নেতা। এ নিয়ে বিব্রতকর পরিস্থিতির মুখেও পড়ছে নতুন দলটি। তবে এনসিপির শীর্ষ নেতারা জানান, 2-1 নেতা সেনাবাহিনীর সমালোচনা করে বক্তব্য দিয়েছিলেন। এ কারণে বাহিনীর সাথে কোনো দূরত্ব তৈরি হয়নি দলটির। আমরা চাই বাংলাদেশের প্রতিষ্ঠানগুলো যেন রাজনৈতিক বাতাবরণে তারা আটকে না থাকে। সে জায়গায় সেনাবাহিনীর তরফ থেকেও যদি কখনো বাংলাদেশের রাজনীতিতে হস্তক্ষেপের মতো বিষয়গুলো ঘটে, অবশ্যই আমরা তার প্রতিবাদ জানাবো। সেনাবাহিনীর সাথে আমাদের দূরত্বের কোনো প্রশ্ন নাই, কারণ তারা বাংলাদেশের সার্বভৌমত্ব রক্ষাকারী প্রতিষ্ঠান এবং আমরা বাংলাদেশের একটা রাজনৈতিক দল। দলীয় ফোরামের বাইরে নিজেদের মধ্যে কাদা ছোড়াছুড়ি, কোনো নেতার বিরুদ্ধে অনিয়মের অভিযোগ নিয়ে ক্ষোভ রয়েছে দলটির মধ্যে। এ নিয়ে সম্প্রতি কেন্দ্রীয় কমিটির বৈঠকে দীর্ঘ আলোচনাও হয়েছে। তবে এনসিপির সদস্য সচিবের দাবি, দৃষ্টিভঙ্গির পার্থক্য থাকলেও কোনো দ্বন্দ্ব নেই নেতাদের মধ্যে। কিছু কিছু বিষয়ে অনেকের মধ্য থেকে বিভিন্ন দৃষ্টিভঙ্গিমূলক বক্তব্য এসেছে। আমরা চেষ্টা করছি যে আমরা যেন জাতীয় নাগরিক পার্টি এনসিপির আমাদের যে বক্তব্য এবং আমাদের যে কর্মসূচিগুলো আছে সেগুলো যেন আমরা একসঙ্গে থেকেই আমরা বাস্তবায়ন করতে পারি। এখন রাজনৈতিক দল হিসেবে দায়িত্বশীলতার পরীক্ষাটা আমাদেরকে আবারও দিতে হবে, ঠিক আছে? এবং এরকম মনে করার কোনো কারণ নাই যে আমরা একটা ব্ল্যাঙ্ক চেক সবসময় পেতে থাকবো। আমাদেরকে বারবার পরীক্ষায় জনগণ দেখতে চাইবে প্রজ্ঞা এবং দায়িত্বশীলতা আমাদের মধ্যে আছে কিনা, সেই পরীক্ষাটা, এবং জনগণের বিপদে আমরা পাশে থাকি কিনা। এই জিনিসগুলো যদি আমাদের নেতাকর্মীরা করে, তাহলে আমি বিশ্বাস করি যে বাংলাদেশে অচিরে আগামী 2-3-4 বছরের মধ্যে এনসিপি হবে প্রধান রাজনৈতিক দল। শীর্ষ নেতারা দলে অন্তদ্বন্দ্বের কথা অস্বীকার করলেও এর প্রভাব পড়ছে এনসিপির কর্মসূচিতে। 1 বৈশাখ গাজায় ইসরায়েলি হামলার প্রতিবাদে অনুষ্ঠিত কর্মসূচিতে কর্মীদের অংশগ্রহণ ছিল হাতে গোনা।
নেতারা বলছেন দলের গঠনতন্ত্র প্রণয়নে কাজ চলছে, শীঘ্রই জেলা উপজেলা কমিটি গঠন করা হবে। এনসিপি তাদের গঠনতন্ত্র তৈরির কাজ শুরু করেছে, কেন্দ্রীয় নেতৃবৃন্দ থেকে শুরু করে নিয়ে তৃণমূল পর্যন্ত প্রত্যেকে সেগুলোর প্রতি তাদের শ্রদ্ধাবোধ রাখবেন। জেলা কমিটি, উপজেলা কমিটি, থানা কমিটি, ওয়ার্ড কমিটি এভাবে হবে। আমাদের দুইটা যে দক্ষিণ এবং উত্তরের সংগঠন টিম তারা এটা নিয়ে নিরলসভাবে কাজ করছে। এনসিপি নেতারা বলছেন ক্ষমতায় যেতে চাইলে নানা কঠিন পথ পাড়ি দিতে হবে তাদের। এই ক্ষেত্রে এনসিপির অনুপ্রেরণা জুলাই বিপ্লব। লামিয়া তিথি, যমুনা নিউজ, ঢাকা। যশোরের দুঃখখ্যাত ভবদহের পানিবন্দী এলাকা পরিদর্শন করছেন অন্তর্বর্তী সরকারের 3 উপদেষ্টা। দুপুরে অভয়নগরের ভবদহে 21 ভেল্ট সুইচ গেট পরিদর্শন করেন পানি সম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান, দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের উপদেষ্টা ফারুকি আজম ও কৃষি উপদেষ্টা অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল জাহাঙ্গীর আলম চৌধুরী। বিভিন্ন এলাকা পরিদর্শন শেষে ভবদহ কলেজে মতবিনিময় করবেন উপদেষ্টারা। প্রথমবারের মতো একসঙ্গে 3 উপদেষ্টার ভবদহ এলাকা পরিদর্শন ইতিবাচক হিসেবে দেখছেন এলাকাবাসী। অভিযোগ রয়েছে সমস্যা সমাধানে প্রকল্পের নামে বিগত সরকারগুলোর সময় মোটা অঙ্কের টাকা লুটপাট হয়েছে, তাই ভোগান্তি নিরসন হয়নি লাখো মানুষের। আমাদের সরকারের কয়েকটা মন্ত্রণালয়ের সম্মিলিত প্রয়াসের কারণে আসলে আমরা এই 17,000 হেক্টর এলাকাকে আপাততের জন্য পানি মুক্ত করতে পেরেছি। গত বর্ষার মতন যেন আর পানি না জমে সেটার জন্য বাংলাদেশ সেনাবাহিনী এই নদীগুলোকে খননের কাজ শুরু করে দেবে এবং আমরা আমডাঙ্গা খাল এর খননের কাজটা শুরু করে দেব। দেশের দ্বিতীয় বৃহত্তম নগরী হলেও চট্টগ্রামে স্বাস্থ্যসেবার বেহাল দশা। বিশেষ করে আইসিইউ সংকট চরমে রয়েছে। মুমূর্ষু রোগীদের হাহাকার কর্তৃপক্ষের কানে যায় না। চট্টগ্রাম মেডিকেল এবং জেনারেল সরকারি এই দুটি হাসপাতালে আইসিইউ যেন সোনার হরিণ। অন্যান্য চিকিৎসা সরঞ্জামও অপ্রতুল। সুজন চন্দ্র দাসের তোলা ছবিতে মামুনুর রশিদ অভির রিপোর্টে বিস্তারিত। মুমূর্ষু রোগীদের জন্য আইসিইউ শয্যা আছে, কিন্তু নেই ভেন্টিলেটর এবং অন্যান্য যন্ত্রপাতি। চিকিৎসক, নার্স সহ স্বাস্থ্যকর্মীরও সংকট। তাই চট্টগ্রাম জেনারেল হাসপাতালের 18 শয্যার আইসিইউ ওয়ার্ড পড়ে আছে ফাঁকা। 22টি ভেন্টিলেটর থাকলেও এর 20টি অকার্যকর, বাকি দুটির কর্মক্ষমতাও তেমন নেই। 33টি বাইপ্যাপ মেশিনের 28টি এবং 39টি হাই ফ্লো নেজাল ক্যানোলার 36টি অকার্যকর। চিকিৎসকদের মধ্যে সিনিয়র কনসালটেন্ট নেই, জুনিয়র কনসালটেন্ট মাত্র 2 জন। অপ্রতুল জনবলের মাধ্যমে আমরা আমাদের যে মেশিনারিজ আছে সেগুলো দিয়ে আমরা স্বাস্থ্য ব্যবস্থা চালিয়ে যাচ্ছি। যে যন্ত্রপাতি দরকার আছে সেগুলো ভালো নয় এবং আমরা এই জন্য এই যে সচিব বরাবর চিঠি দিয়েছি। আইসিইউ সুবিধা না থাকায় মুমূর্ষু রোগীদের সেবা এসডিইউতেই সীমাবদ্ধ। কিডনি রোগীদের ডায়ালাসিসের কোনো ব্যবস্থা নেই। এত সংকটের মধ্যে কিভাবে সেবা দিচ্ছেন স্বাস্থ্যকর্মীরা? ট্রেন্ড নার্সের আমাদের অভাব রয়েছে, ঠিক আছে। এই কারণে আমাদের জনবল এবং একই সাথে জীবন রক্ষাকারী যন্ত্রপাতি দুইটারই অপ্রতুলতার কারণে আমাদের সেবা কাজে ব্যাহত হচ্ছে। অন্যদিকে শুধু চট্টগ্রাম নয়, পুরো বিভাগের 11 জেলার মানুষের ভরসা চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে আইসিইউ মাত্র 30টি। হাহাকার লেগেই থাকে রোগীদের। আমাদের চট্টগ্রাম মেডিকেল কলেজে এই মুহূর্তে আইসিইউ বেডের সংখ্যা 30টা। এটা রোগীর তুলনায় কিন্তু খুবই অপ্রতুল। আমরা আরও 30টা আইসিইউ বেডের কাজ প্রায় চলমান। স্বাধীনতার এত বছর পরও দেশের দ্বিতীয় বৃহত্তম শহরের স্বাস্থ্যসেবার করুণ হাল। জীবন মৃত্যুর সন্ধিক্ষণে থাকা রোগীরাও পান না আইসিইউ সুবিধা। ক্রিটিক্যাল অবস্থা আইসিইউ মাস্ট বি প্রয়োজন, কিন্তু এখানে আসে আইসিইউ বেড পাচ্ছে না। 8-10টা আইসিইউ অকেজু পড়ে আছে, এগুলি মেরামত করার দরকার। মূলত এসব আইসিইউগুলোতে সেবা দেওয়া হয় মুমূর্ষু রোগীদের। 18টি আইসিইউ বেডের মধ্যে সচল আছে মাত্র 8টি আইসিইউ। তাই দ্রুত সময়ের মধ্যে এসব আইসিইউগুলো সচল করার দাবি রোগী ও স্বজনদের। মামুনুর রশিদ অভি, যমুনা নিউজ, চট্টগ্রাম। নকশা বহির্ভূত নির্মাণাধীন ভবনে অভিযান চালাচ্ছে রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ রাজুক। এক ভবন মালিককে
1 লাখ টাকা জরিমানা করেছেন রাজুকের নির্বাহী ম্যাজিস্ট্রেট। রাজধানীর কলাবাগান এলাকার বিভিন্ন ভবনে অভিযান চালাচ্ছে কর্তৃপক্ষ। রাজুকের নির্বাহী ম্যাজিস্ট্রেট তাহমিনা পারভিনের নেতৃত্বে অভিযান পরিচালিত হচ্ছে। যেসব ভবনে অভিযান চালানো হচ্ছে বেশিরভাগ ভবনই অনিয়ম ধরা পড়ছে। তবে এখন পর্যন্ত রাজুকের অনুমোদন ও স্মারক নাম্বার না দেখাতে পারা সহ নানা অভিযোগে একটি ভবনে অভিযান চালাচ্ছে কর্তৃপক্ষ। ভবন মালিককে 1 লাখ টাকা জরিমানা সহ ভবনের বর্ধিত অংশ ভাঙার নির্দেশ দেন ম্যাজিস্ট্রেট। একই সাথে ভবনটির বিদ্যুৎ সংযোগ কেটে দিয়ে মিটার খুলে নেওয়ারও নির্দেশ দেন। ভবনের নকশা বহির্ভূত পুরো অংশই কাজই ভেঙে দেওয়া হবে। কর্মকর্তারা জানান, অবৈধ নির্মাণাধীন ভবনের বিরুদ্ধে এই অভিযান পুরো রাজধানী জুড়েই চলবে। রাজুকের অনুমোদনের বাইরে কোনো স্থাপনা তৈরি হলেই আইনি ব্যবস্থা নেওয়া হবে বলে জানান তারা। ভবন নির্মাণ সম্পর্কিত প্রথমেই হচ্ছে যে একটা সাইনবোর্ড থাকে, ওই সাইনবোর্ডে দেখা যায় যে একটা ভবন সম্পর্কিত সকল তথ্য একটা গ্লান্সে পাওয়া যায়। আমরা সেটাও দেখতে পাই নাই। তার শিকার ভিত্তিতে আমরা এখানে মোবাইল কোর্ট পরিচালনা করেছি। আমরা হচ্ছে যে ইমারত নির্মাণ আইন 1952-এর 3 ধারা অনুযায়ী তাকে 1 লক্ষ টাকা জরিমানা করা হয়েছে। গত 9 বছরে 3114 দিনের মধ্যে ঢাকার মানুষ মাত্র 31 দিন নির্মল বাতাসে নিঃশ্বাস নেওয়ার সুযোগ পেয়েছে। 2024 সালের সবচেয়ে ভালো বায়ুমান ছিল মাত্র 2 দিন ও সবচেয়ে খারাপ বায়ুমান ছিল 35 দিন। এসব তথ্য জানিয়েছে বাপা ও ক্যাপস। মঙ্গলবার সকালে ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে বিশ্ব ধরিত্রী দিবস উপলক্ষে যৌথ সংবাদ সম্মেলন হয়। এ সময় 8 দফা সুপারিশ করেন সংগঠনের নেতারা। বাংলাদেশ পরিবেশ আন্দোলন বাপা ও বায়ুমণ্ডলীয় দূষণ অধ্যয়ন কেন্দ্র ক্যাপসের পক্ষে মূল প্রবন্ধ পাঠ করেন অধ্যাপক ডক্টর আহমদ কামরুজ্জামান মজুমদার। জেলাগুলোর মধ্যে সবচেয়ে দূষিত বায়ুর জেলা হিসেবে চিহ্নিত করা হয় গাজীপুরকে। 9 বছরে 3114 দিনের মধ্যে ঢাকার মানুষ মাত্র 31 দিন নির্মল বায়ু বা ভালো বায়ুতে নিঃশ্বাস নিতে পেরেছে, যেটি খুবই দুঃখজনক। 2024 সালে সবচেয়ে ভালো এবং সবচেয়ে খারাপ বায়ুমানের দিন সংখ্যা ছিল 2 এবং 35। বায়ু দূষণকারী মেয়াদোত্তীর্ণ ও ফিটনেসবিহীন যানবাহন বন্ধ করে বৈদ্যুতিক ও হাইব্রিড যানবাহনের ব্যবহার বৃদ্ধি করা, বায়ু দূষণকারী পোড়ানো ইটের বিকল্প ব্লক ইটের উৎপাদন ও ব্যবহার বৃদ্ধিতে কার্যকর পদক্ষেপ গ্রহণ করা। নারায়ণগঞ্জের রূপগঞ্জে যুবদল সভাপতির হামলায় ব্যবসায়ী শান্ত সরকারের মৃত্যুর অভিযোগ উঠেছে। জড়িতদের গ্রেপ্তারের দাবিতে মরদেহ নিয়ে সড়ক অবরোধ করে বিক্ষোভ করছে মৃতের স্বজনরা। সকাল 10টা থেকে মরদেহ নিয়ে ঢাকা বাইপাস সড়কের কালনী এলাকা অবরোধ করা হয়। হত্যাকারীদের গ্রেফতার না করা পর্যন্ত এই কর্মসূচি চলবে বলে হুঁশিয়ারি দেন বিক্ষোভকারীরা। স্বজনরা জানান, গত 11 এপ্রিল ব্যবসায়ী শান্ত সরকারকে বাসা থেকে তুলে নিয়ে হাতুড়ি দিয়ে পিটিয়ে ও কুপিয়ে জখম করে দাউদপুর ইউনিয়ন যুবদলের সভাপতি আসাদ ফকির ও তার লোকজন। এই ঘটনার 10 দিন পর চিকিৎসাধীন অবস্থায় গতকাল রাতে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে মারা যায় সে। আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে এই হত্যাকাণ্ড হয়েছে বলে দাবি পরিবারের। আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের কথিত ভাগ্নে আলী হায়দার রতনের 3 দিনের রিমান্ড দিয়েছেন আদালত। দুপুরে গাজীপুর আদালত রিমান্ড দেয়। এর আগে গতরাতে রাজধানীর রমনা থানা এলাকায় আত্মীয়ের বাসা থেকে রতনকে গ্রেফতার করে পুলিশ। পরে শ্রীপুর থানায় হস্তান্তর করা হয়। পুলিশ জানায়, জুলাই অভ্যুত্থানে গাজীপুরে গুলিবিদ্ধ হয়ে নিহত হন জাকির হোসেন রানা ও জুয়েল নামে 2 জন। আওয়ামী লীগের প্রায় 150 জনকে আসামি করে হত্যা মামলা দায়ের করে তাদের পরিবার। সেই 2 মামলায় রতনকে গ্রেফতার করে আদালতে দেয় পুলিশ। 10 দিনের রিমান্ড চাওয়া হলে 3 দিনের মঞ্জুর করেন আদালত। এছাড়া সাবেক সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরের প্রভাব দেখিয়ে শ্রীপুরে নামে বেনামে সম্পদ গড়ে তোলারও অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে। খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় কুয়েটের উপাচার্যের অপসারণের 1 দফা দাবিতে দ্বিতীয় দিনের মতো অনশন করছেন আন্দোলনরত শিক্ষার্থীরা। গতকাল বিকেল 4টা থেকে ক্যাম্পাসের স্টুডেন্ট ওয়েলফেয়ার সেন্টারে অনশনে বসেন তারা। শিক্ষার্থীদের অভিযোগ, উপাচার্য তাদের নিরাপত্তা দিতে ব্যর্থ হয়েছেন। যারা প্রকৃত দোষী তাদের শাস্তি না দিয়ে 37 জন শিক্ষার্থীকে সাময়িক বহিষ্কার করা হয়েছে। তাই উপাচার্যকে অপসারণ না করা পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা শিক্ষার্থীদের। এর আগে গতকাল শিক্ষক প্রতিনিধিরা শিক্ষার্থীদের সাথে বৈঠক করেন। অনশন কর্মসূচিতে না যাওয়ার আহ্বান জানান আন্দোলনরতদের। এছাড়া শিক্ষক সমিতির পক্ষ থেকে জানানো হয়েছে, গত 18 ফেব্রুয়ারি সংঘর্ষের ঘটনায় প্রকৃত দোষীদের সাজা নিশ্চিত না হওয়া পর্যন্ত তারা ক্লাসে ফিরবেন না। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদকে মূল ক্যাম্পাসে ফেরানোর দাবিতে দ্বিতীয় দিনের মতো অনশন করছেন 9 শিক্ষার্থী।
এর আগে সোমবার দুপুর 3:30 থেকে আমরণ অনশনের ডাক দেন চারুকলার শিক্ষার্থীরা। বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের সামনে অবস্থান করলেও প্রশাসন থেকে এখন পর্যন্ত সুনির্দিষ্ট কোনো আশ্বাস দেওয়া হয়নি বলে জানান তারা। দ্রুত দাবি মেনে নেয়ার আহ্বান জানিয়েছেন অনশনরত শিক্ষার্থীরা, অন্যথায় কঠোর কর্মসূচির হুঁশিয়ারি দেন তারা। গত বছরের 23 ডিসেম্বর আমরা একটা কর্মসূচিতে যাই, তখন বিশ্ববিদ্যালয় প্রশাসন ঘোষণা দেয় যে ওনারা এই 1 এপ্রিল থেকে আমাদেরকে স্থানান্তর করবে। 21 দিন পরে এর মধ্যেও আমরা বিশ্ববিদ্যালয় প্রশাসনের সাথে যোগাযোগ করেছি, আবার অনেক সময় যোগাযোগ করে ব্যর্থ হয়েছি। আমরা যে 9 জন অনশন করছি, প্রয়োজনে আমাদের সংখ্যা আরো দ্বিগুণ হতে পারে, তবে আপাতত আমরাই অনশনে থাকছি। আমাদের দাবি আদায় হওয়া পর্যন্ত আমরা অনশনে থাকছি। দেশে প্রথমবারের মতো নবায়নযোগ্য এনার্জি উৎসব শুরু হচ্ছে। 2 দিনের এই আয়োজন বুয়েটে শুরু হবে আগামীকাল। উৎসবের মূল লক্ষ্য জীবাশ্ম জ্বালানির পরিবর্তে নবায়নযোগ্য জ্বালানির রূপান্তরে দেশকে এগিয়ে নিয়ে যাওয়া। দুপুরে জাতীয় প্রেস ক্লাবে সংবাদ সম্মেলনে যৌথভাবে এসব তথ্য জানায় অ্যাকশন এইড ও বুয়েট। আয়োজকরা বলেন, নতুন বাংলাদেশ গড়তে ও ভবিষ্যৎ প্রজন্মের জন্য জীবাশ্ম জ্বালানি থেকে বেরিয়ে আসা প্রয়োজন। টেকসই ও সবুজ ভবিষ্যৎ নির্মাণের জন্য নবায়নযোগ্য জ্বালানিতে গুরুত্ব দিতে হবে। নবায়নযোগ্য জ্বালানির উদ্ভাবন ও প্রযুক্তিগত অগ্রগতি তুলে ধরা হবে এই আয়োজনে। সেই সাথে জ্বালানি রূপান্তর প্রক্রিয়ায় প্রান্তিক জনগণ, নাগরিক সংগঠনদের সক্রিয়ভাবে অন্তর্ভুক্ত করা এবং বিনিয়োগকারী ও উদ্ভাবকদের মধ্যে সম্মিলন ঘটানো হবে। এর আগে দোয়েল চত্বরে এনার্জি ফেস্ট উপলক্ষে র্যালি ও ফ্ল্যাশ মব হয়। আমাদের উদ্দেশ্য হলো এই ফেস্টিভ্যালের আয়োজনের মধ্যে দিয়ে একেবারে প্রান্তিক থেকে শুরু করে নীতি নির্ধারক সবাইকে একটা জায়গা, একটা প্ল্যাটফর্ম তৈরি করে দেয়া। আগামী শনিবার অনুষ্ঠিত হবে পোপ ফ্রান্সিসের শেষকৃত্য। এক বিবৃতিতে এই তথ্য জানিয়েছে ভ্যাটিকান। সীমিত পরিসরে হবে শেষ বিদায়ের আনুষ্ঠানিকতা। অংশ নেবেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ভ্যাটিকানে নয়, 100 বছরের রীতি ভেঙে পোপ ফ্রান্সিসকে সমাহিত করা হবে রোমে। পোপ ফ্রান্সিসের ইচ্ছা অনুযায়ী নেওয়া হয়েছে এই সিদ্ধান্ত। সোমবার ভ্যাটিকান সিটিতে স্থানীয় সময় সকাল 7:35 মৃত্যু হয় ক্যাথলিক খ্রিস্টানদের প্রধান ধর্মগুরু পোপ ফ্রান্সিসের। ভ্যাটিকানে জানিয়েছে, মস্তিষ্কে রক্তক্ষরণ ও হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে চিরবিদায় নেন তিনি। পোপ ফ্রান্সিসের মৃত্যুতে শোক জানিয়েছেন বিশ্বনেতা ও খ্যাতিমান ব্যক্তিত্বরা। বেশ কিছুদিন ধরেই ফুসফুসের রোগে ভুগছিলেন 88 বছর বয়সী পোপ ফ্রান্সিস। 1 মাস চিকিৎসা নেওয়ার পর গত 22 মার্চ হাসপাতাল থেকে ছাড়া হয় তাকে। চলমান ইসরায়েলি আগ্রাসনের মধ্যে নিয়মিত গাজার মানুষের খোঁজ নিয়েছেন সদ্য প্রয়াত পোপ ফ্রান্সিস। প্রায় প্রতিদিন ফোন দিয়েছেন যুদ্ধবিধ্বস্ত উপত্যকার গির্জায়। মৃত্যুর ঠিক আগের দিন শেষ ভাষণেও প্রার্থনা করেছেন ফিলিস্তিনিদের শান্তির জন্য। বরাবরই গাজার পক্ষে সোচ্চার ছিলেন পোপ ফ্রান্সিস, আর সে কারণেই দুর্নাম কুড়িয়েছেন ইহুদি বিদ্বেষী হিসেবে। পোপের মৃত্যুতে গাজাবাসী সহ ফিলিস্তিনিরা যখন প্রার্থনা করছেন, ইসরায়েলে চলছে পোপের সমালোচনা। ইস্টার সানডেতে সেন্ট পিটার্স ব্যাসিলিকার ব্যালকনি থেকে ভক্তদের উদ্দেশ্যে পোপ ফ্রান্সিসের দেয়া শেষ ভাষণ। মৃত্যুর একদিন আগে দেয়া সেই বার্তায়ও ছিল গাজার মানুষের জন্য প্রার্থনা, উপত্যকায় যুদ্ধবিরতির আহ্বান আর দুর্দশাগ্রস্ত ফিলিস্তিনিদের প্রতি সমবেদনা। পোপের মৃত্যুর পর গাজার গির্জার 2 যাজকের সাথে এই ভিডিও কল প্রকাশ করেছে ভ্যাটিকান নিউজ। মৃত্যুর 2 দিন আগে শনিবার সন্ধ্যার কথোপকথনের দৃশ্য। কেমন আছেন, খাদ্য সংকটের মাঝে ফিলিস্তিনিরা কি খাচ্ছেন, এসব প্রশ্ন করেন প্রয়াত পোপ ফ্রান্সিস। কুশল বিনিময়ের পাশাপাশি হাসি ঠাট্টাও করেন। গাজার হলি ফ্যামিলি চার্চের যাজক ফাদার গ্যাব্রিয়েল জানান, 1.5 বছর ধরে প্রায় প্রতি সন্ধ্যায় তাদের খোঁজ খবর নিয়েছেন পোপ। তিনি আমাদের কৃতিত্বের ছায়া দিয়েছিলেন। সব কাজের মধ্যেও 1.5 বছর ধরে নিয়মিত আমাদের ফোন করেছেন, শান্তির জন্য প্রার্থনা করেছেন, গাজার মানুষ সহ সব ফিলিস্তিনের জন্য প্রার্থনা করেছেন। গাজা, জেরুজালেম, বেথলেহেম সহ ফিলিস্তিনের বিভিন্ন স্থানে পোপ ফ্রান্সিসের জন্য প্রার্থনায় যোগ দেন খ্রিস্ট ধর্মাবলম্বী ফিলিস্তিনিরা। প্রয়াত পোপের অবদানের কথা স্মরণ করেন মুসলিমরাও।
তিনি ফিলিস্তিনিদের যুদ্ধের শেষ চেয়েছিলেন, আর সে প্রার্থনা করে গেছেন অর্থ সংগ্রহ করে গাজার মানুষের জন্য পাঠাতেন। তিনি যেভাবে ফিলিস্তিনিদের পাশে দাঁড়িয়েছেন এবং বিশ্বজুড়ে আমাদের কথা বলেছেন তা প্রশংসনীয়। ভ্যাটিকানের পরবর্তী প্রধানও তার মতো মানবতা আর শান্তির পক্ষে থাকবেন বলে প্রত্যাশা রাখি। গাজা সহ ফিলিস্তিনে যখন পোপ ফ্রান্সিসের জন্য শোক আর প্রার্থনা চলছে, ইসরায়েলে ভিন্ন চিত্র। পোপকে ইহুদি বিদ্বেষী আখ্যা দিয়ে দেদার্সের সমালোচনা চলছে সোশ্যাল মিডিয়ায়। পোপের মৃত্যুতে কিছু জায়গায় ইসরায়েলিদের উল্লাসের খবরও পাওয়া গেছে। এমনকি ফিলিস্তিনের পক্ষে সরব ছিলেন বলে পোপ ফ্রান্সিসের শেষকৃত্যে অংশ নেওয়াই উচিত নয় ইসরায়েলি নেতাদের, চলছে এমন প্রচারণাও। ডরথি থার্স্টিন, যমুনা নিউজ। দর্শক, এই ছিল দুপুরে বাংলাদেশে। এতক্ষণ যারা সঙ্গে ছিলেন সবাইকে ধন্যবাদ।